৩. সৈয়দ নির্বাণ ওয়াহাব। সৈয়দ বাড়ির সব থেকে বড় ঘাড়তারা, অসভ্য, লম্পট জেদি লোক। কোনো বাক্য যদি একবার মুখ দিয়ে নিঃসৃত হয় তা কখনো সে ফিরিয়ে নেয় না। পরিবারের বড় ছেলে হওয়ায় ছোটবেলা থেকে তার সকল আবদার মেনে নেওয়া হয়েছে বিনা বাক্যে, আর এই জন্য ধীরে ধীরে সে পরিণত হয়েছে একরোখা গোছে। তার নীতি বাক্য একটাই, যে জিনিস আমার সেটা আমার থাকবে। অন্য কারোর সামান্য চোখও এতে আমি সহ্য করব না। নির্বাণ নিজের নীতি বাক্য সবসময় মেনে চলে। নিজের এক টুকরো সুতো পর্যন্ত কারোর সাথে ভাগাভাগি করে না সে। মোহের সাথে প্রথম দেখা নির্বাণের 18 সালে। তখন মেয়েটার বয়স কত ছিল? 14। হ্যাঁ, এমনই হবে। বয়ঃসন্ধিতে সবে পা দেওয়ায় যৌবনের রং ফুটছিল অঙ্গ প্রত্যঙ্গে। পানপাতার মতো মুখটায় গোলাকার চোখগুলো দেখতে কি ভীষণ মায়াময় লাগত নির্বাণের কাছে, কাউকে সে বলে বোঝাতে পারবে না। ছটফটে, চঞ্চল, হাসি খুশি, উচ্ছ্বল, সমুদ্রের ঢেউয়ের মতো প্রলয়কারী মেয়েটার হাসি ছিল ঝংকার তোলা কোনো কলকলানি পাখির সুরের মতো। মেয়েটার সামনে যায়নি কখনো সে। টং এর দোকানে বসে আরাম করে সিগারেট ফুঁকে আড়াল থেকে দেখত। রোদে পুরা শুভ্র চেহারাখানি ছিল তার কাছে মাদকের মতো। মেয়েটাকে সে ভালোবাসত না, এমনকি পছন্দও করত না, শুধু দেখতে ভালো লাগত বলেই প্রতিদিন ছুটে যেত ওই টং এর দোকানে এক ঝলক দেখার আশায়। চঞ্চল চড়ুইয়ের মতো মেয়েটার দুষ্টুমিতে মেতে থাকা চেহারায় সে খুঁজে পেত দারুণ মুগ্ধতা, প্রশান্তি। মেয়েটা তখনও এই ব্যাপারে জানে না প্রতিদিন টং এর দোকানে বসে কেউ একজন যে তার প্রতিটা পদক্ষেপ সূক্ষ্ম চোখ বুলায় তা সম্পর্কে সম্পূর্ণ অবচেতন সে। নির্বাণ মেয়েটার নাম না জেনেই পুরো 1 মাস দেখল চুপচাপ। ধীরে ধীরে মুগ্ধতা কমার বদলে আরও বেশি বাড়তে লাগল। সময় কাটল। দিন পেরিয়ে তা মাসের দোরগোড়ায়। ঢাকায় যাওয়ার সময় ও ফিরে আসছিল নির্বাণের। তবুও সে হেলদোলহীন। ঢাকা ফিরে যাওয়ার কোনো ইচ্ছে আকাঙ্ক্ষা কোনোটাই নেই তার ভেতর। তার এমন পরিবর্তন খুব ভালো করে বুঝলেন সৈয়দ নওয়াব ওয়াহাব। ছেলের খোঁজ নিয়ে জানতে পারলেন মেয়ে বিষয়ক ঝামেলা। যেদিন এই বিষয় জানতে পারলেন সেদিনই নির্বাণকে ডেকে পাঠালেন নিজের একান্ত রুমে। বন্ধ দরজার আড়ালে বাবা ছেলের তুমুল তর্কাতর্কির আওয়াজ শোনা গিয়েছিল। সোনালি খন্দকার বাহিরে দাঁড়িয়ে চিৎকার করে দরজা খোলার আর্জি করলেও দরজা খুলেনি কেউই। কি কথা হয়েছে জানলেন না সোনালি। অতঃপর দেখা গেল ছেলে রেগেমেগে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। ছেলের পেছন পেছন ছুটলেন সোনালি, আটকানোর জন্য। তার আগেই খ্যাপাটে পায়ে বাড়ির সদর দরজা পেরিয়ে গিয়েছিল নির্বাণ। যেতে যেতে উচ্চ স্বরে চেঁচালো, আর ফিরে আসব না। এই বাড়ির দোয়ার দ্বিতীয়বার মারাব না। সৈয়দ নওয়াব সাদা পাঞ্জাবি গায়ে জড়িয়ে লাইব্রেরি রুমের জানালার সামনে পেছনে হাত রেখে দাঁড়িয়েছিলেন। ছেলের যাওয়ার পানে ভাবাবেগ শূন্য চোখে তাকিয়ে থেকে তাচ্ছিল্য করে বললেন, তোমাকে এখানেই ফিরে আসতে হবে নির্বাণ। তোমার মতো বেকার ছেলেকে বসিয়ে বসিয়ে আমার মতো খাওয়াবে না কেউই। 2 টাকা রুজির মুরদ নেই, আর অহংকারে পা মাটিতে স্পর্শ করে না দেখে নেব কে খাওয়ায় তোমায়। কোথায় গিয়ে থাকো তুমি? নির্বাণের কানে বাবার কথা ছিল সীসা ঢালার মতো। গরমের প্রকোপ বেশি থাকায় লাল বর্ণ ধারণ করে ফেলেছে শ্যাম চেহারাখানা। বাবার তীক্ষ্ণ অপমানে প্রশ্বাস তখন প্রখর হয়ে বের হচ্ছে মুখ দিয়ে, নিঃশ্বাস আটকে আসার মতো অনুভূতি হলো তার। টং এর দোকানে উত্তপ্ত মেজাজে গিয়ে বসল সে। সিগারেট ফুঁকতে এত ব্যস্ত ছিল যে ক্লাস 8-এর ছুটি হয়েছে বহুক্ষণ আগে তা খেয়ালে আসল না। দোকানের সামনে দিয়ে যেতে থাকা একদল ছেলেদের কথার ঝংকার কানে ভেসে আসতেই নড়েচড়ে উঠল সে। তখন দেখতে পেল ক্লাস 8-এর ছেলে মেয়েরা দৌড়ে আসছে। সবার শেষে দেখা গেল 2 দল মেয়ে বের হচ্ছে। ভাগ হয়ে আসায় বোঝাই গেল ঝগড়া লেগেছে 2 দলের। এক দলের নেত্রী মোহ। চোখমুখ রাগের প্রকোপে ভীষণ লাল হয়ে আছে। চোখ দিয়ে ছাই করে দিবে অপর দলের মেয়েগুলোকে, এমন তার চেহারা। নির্বাণ অত দূরে থাকায় কথাগুলো শুনল না, কিন্তু মোহের মুখের ভাব গতি দেখে বুঝে নিল খারাপ কিছু একটা বলেছে ওই দলের নেত্রী মেয়েটি। রাস্তার মধ্যিখানে বাচ্চাদের মতো এক দলা থুতু ছুঁড়ে ফেলে চুল টেনে ধরল মেয়েটার।
ওই দলের নেত্রীর চুল টেনে ধরায় দলের মেয়েগুলো এগিয়ে আসতে নিলেই পাশের পচা ডুবা থেকে কচুপাতা তুলে নিয়ে আসল। কচুপাতার ডাঁটা মেয়েগুলোর গায়ে লাগানোর ভয় দেখালো, সাথে ঠোঁট উঁচিয়ে পৈশাচিক হাসল। এতে হয়তো দমে গেল দলটা। কচুর ডাঁটার হাত থেকে বাঁচার জন্য একে একে দৌড় দিল সম্মুখে সবাই। মোহ যেন এতে ভীষণ মজা পেল, হুহু করে হেসে কচুর ডাঁটা নিয়ে পেছন পেছন ছুটল সে। নির্বাণের উত্তপ্ত মেজাজখানা হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল। ঠান্ডা বাতাসের মতো ফুরফুরে হয়ে গেল মন। স্নিগ্ধ দুষ্টুমিতে মেতে ওঠা রসগোল্লার মতো মুখটার কাণ্ড দেখে হাসি দমিয়ে রাখতে পারল না সে। ঠোঁট চেপে হাসি আটকানোর বৃথা চেষ্টা চালাল। হাসি আটকালই না, বরং হো হো করে বেরিয়ে আসল। আকস্মিক নির্বাণের মতো গম্ভীর মুখ, বেয়াদব বদমায়েশ ছেলের মুখে হাসি কানে যাওয়ায় চায়ের দোকানদার কেঁপে উঠলেন। ভয়ার্ত নয়নে কিছুক্ষণ চেয়ে থাকলেন। হাসির শব্দ এত বিকট ছিল যে দোকান থেকে দুহাত দূরত্বে দুষ্টুমি করতে থাকা মোহের হাত পা থেমে গেল। আশপাশ কিয়ৎকাল চোখ বুলিয়ে যখন কাউকে দেখতে পেল না, বাতাসে অমন ভয়ঙ্কর অট্টহাসি ভাসতে শুনল, ভয়ে ব্যাগ কাঁধে চেপে ধরল। অতঃপর দেখা গেল দু দলের সারি সারি মেয়েগুলো দৌড়াচ্ছে। মোহের তীক্ষ্ণ চিৎকার এসে অচিরেই বাড়ি খেল নির্বাণের কানে, ইয়া আল্লাহ, শেওড়া গাছের পেতনি হাসে নাকি! এটা শুনে আরও এক দফা হেসে ফেলল সৈয়দ নির্বাণ ওয়াহাব। সেদিন বাড়ি ফিরল না নির্বাণ। এক বন্ধুর বাড়ি রাত কাটাল। পরের দিন সকালে উদ্ভ্রান্তের মতো ছেলের খুঁজে আসলেন সিয়াদ নওয়াব ওই বন্ধুর বাড়ি। এক প্রকারে জোর করে ধরে নিয়ে গেলেন বাড়িতে। এরপর কিছুদিন কাটল ভালোয় ভালোয়। একদিন দুপুরে মেজাজ হারিয়ে একটা ছেলেকে বেধড়ক পেটানোর দায়ে পুলিশ এসে ধরে নিয়ে গেল জেলে নির্বাণকে। অনেক কষ্টে হাজত থেকে ছাড়িয়ে এনে সেদিন রাতেই ঠেলে ধাক্কিয়ে ছেলেকে পাঠাতে চাইলেন ঢাকায়, কিন্তু একরোখা নির্বাণ মানতে নারাজ সেই কথা। ছেলের এমন কথায় কেঁদে কেঁদে ভাসালেন বাড়িঘর সোনালী খন্দকার। নিজের নামে কসম দিলেন যেন ঢাকায় ফিরে যায়। মন না মানা সত্ত্বেও বাবার জোরাজুরি আর মায়ের ব্ল্যাকমেইলে ফিরে গেল ঢাকায় সে। বাবা সেই যে ঢাকায় পাঠালো আর ফিরতে দিল না গ্রামে। ফিরে আসার কথা বললেই এর একদিন পর চালের গুদামে চুরি হয়ে যেত তাদের। আর সেই চুরির তদন্তে নেমে ফিরে আসা হতো না গ্রামে আর নির্বাণের। প্রথম প্রথম স্বাভাবিক ঠেকলেও পরে গিয়ে অস্বাভাবিক হয়ে গেল বিষয়টা তার কাছে। এমনি এমনি সৈয়দ নওয়াবকে বাজানোর জন্য বলতো, আগামীকাল গ্রামে ফিরে আসছি, আর তা সত্য মনে করেই নিজের চালের গুদামে লোক ঢুকিয়ে নিজেই চুরি করাতেন, যাতে ছেলে গ্রামে আসতে না পারে। নির্বাণ আরাম করে ঘুমিয়ে ওঠে যখন শুনত চালের গুদামে আবারও চুরি হয়ে গেছে, তখন বাবার বাচ্চামতে পৈশাচিক আনন্দ পেত। 4 বছর বাবার সাথে এমন করল সে। এরপর খা খা পড়া এক রৌদ্রের দুপুরে হাতে একটা ট্রলি নিয়ে হঠাৎ করে হাজির হলো বাড়িতে। ছেলেকে আকস্মিক বাড়িতে আসতে দেখে থতমত খেয়ে গেলেন সৈয়দ নওয়াব। চোখ দুটো বড় বড় করে জিজ্ঞেস করলেন, তোমার এ কী অবস্থা? আর এই সময়ে তুমি এখানে কি করো? এখানে আসলে কেন? নির্বাণ বাবার কথার উত্তর দিল না। আরাম করে গিয়ে বসল সোফার সামনে, পায়ের উপর পা তুলে। জঙ্গলিদের মতো গোঁফ দাড়ি বেড়ে যা তা অবস্থা চেহারার। সন্ত্রাসের মতো চোখগুলো দিয়ে বাবাকে অবলোকন করতে করতে ভাবশূন্য গলায় বলে উঠল, বয়স তো বাড়ছে। আপনি বিয়ের কথা বলছেনও না, আবার বিয়ে দিচ্ছেনও না, তাই নিজেই নিজের জিনিস গুছিয়ে ফিরে এলাম নিজ নিরে। এবার বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন তাড়াতাড়ি। ছেলের কথা কানে যেতেই চেহারার রং পাল্টে মুখ তেতো হয়ে গেল সৈয়দ নওয়াবের। বললেন, তোমার লজ্জা লাগছে না নিজের বিয়ের কথা নিজের মুখে বলতে? ঠোঁটের উপরের গোঁফগুলো সামান্য নাড়াচাড়া করল সে নির্লিপ্ততা নিয়ে। ঠোঁট উঁচিয়ে কুটিল হেসে বলল, বাপ যদি বাচ্চা হয়ে বসে থাকে, বুড়ো দামড়া ছেলেকে বিয়ে না দিয়ে, তাহলে ছেলেকেই তো বিয়ের কথা বলতে হবে। এবার বলুন কবে বিয়ে দিচ্ছেন? কথা শেষে ভ্রু উচাল। সৈয়দ নওয়াব ক্ষেপে গেলেন। রাগে চেহারা দপ দপ করছে। কড়া গলায় বললেন, তোমার বিয়ে দিব না আমি, বদ ছেলে একটা। তোমার মতো বেকারকে বিয়ে করবে কে?
আপনি বিয়ে দেওয়ার কে? আমি তো নিজেই বিয়ে করে নিতে পারব। সময় মতো এসে শুধু স্বাক্ষরটা করে দিয়েন। চোখ মুখ পাকিয়ে সৈয়দ নওয়াব স্ত্রীর উদ্দেশ্যে চেঁচালেন, এই বদমাইশকে এখান থেকে নিয়ে যাও। এই ছেলে এসেই আমার হাই প্রেশার, ব্লাড প্রেশার সব বাড়িয়ে দিচ্ছে সোনালি। এই অসভ্য লম্পট বদমাইশটাকে নিয়ে যাও। বাবার কথায় উঠল না সে, আরও আরাম করে বসল। ঠোঁটে কুটিল হাসি ফুটিয়ে তুলে নিষ্পাপ চোখে চাইল মায়ের দিকে। চোখ দুটো বাচ্চাদের মতো পিট পিট করে নিস্পন্দ স্বরে বাবার উদ্দেশ্যে বলল, স্বৈরাচারের মতো আচরণ করছেন কেন আব্বু? সোনালি খন্দকার ছেলের কথায় সহমত পোষণ করলেন। সোনা, রূপা, মানিক বলে আদর করে দিলেন। পক্ষপাতিত্ব করলেন, বিয়ের বয়স হয়েছে তো বলবে না? বয়স তো বাড়ছে ছেলের, তা চোখে লাগে না আপনার? আমার ছেলের ভুল কোথায় দেখান তো? আপনি নিজেই তো এই বয়সে এক বাচ্চার বাপ ছিলেন, তাহলে আমার ছেলে বিয়ের কথা বলায় বদমাইশ হয়ে গেল কিভাবে? ও যদি বদমাইশ হয় আপনি ডাবল বদমাইশ। এই বয়সে এক বাচ্চার বাপ ছিলেন। স্ত্রীর কাছে অপমানিত হয়ে লজ্জায় চোখ মুখ লাল হয়ে উঠল। সোফায় বসা নির্বাণের চোখ মুখ দেখে আরও মেজাজ খারাপ হল, খিচে উঠল ভদ্রলোকের। বাবাকে অপমানিত হতে দেখে ঠোঁটের উপর হাত চেপে মিটিমিটি হাসছে বদছেলেটা। মায়ের কথা খাবার রুমে বসা নিশার কানেও গিয়েছে। সেটা শুনে হুহু করে হেসে উঠেছে সে। সৈয়দ নওয়াব আর কিছু বলতেই পারলেন না। মা ছেলে জোট বেঁধে একদম ধুয়ে দিল তাকে। সৈয়দ নির্বাণ ওয়াহাব, নাবিলা সৈয়দ।